দিয়ে রাখি এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা একটু ওপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবো। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি, স্কুলের ছাত্রছাত্রীদেরকে এনে সেটা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। মাননীয় প্রধানমন্ত্রী জি হ্যাঁ, টিকিট ছাড়া, টিকিট এটা ফ্রি, ইটস ফ্রি অফ কস্ট। না, সব স্কুল, এটা ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন সেরকমই একটা অংশ হিসেবে, এবং এটা শুধুমাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে যেটা আছে, আবার কিছু কিছু আছে অন্য মন্ত্রণালয়ের অধীনে, সেগুলোরও ইনফ্যাক্ট তাদেরকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটা জরুরি বিজ্ঞপ্তি আমি একটু পাঠ করছি। এটা নিয়ে সামাজিক মাধ্যমে যথেষ্ট কনফিউশন হয়েছে, সমালোচনা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই বিবৃতিটা খুবই জরুরি, আমি পাঠ করছি। এটা অলরেডি পাবলিকলি আছে। তারপরও দেশে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন ও বিতরণ ও বিপণন নীতিমালা 2026-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা এই নীতিমালার লক্ষ্য। জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। জনতার স্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজে এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো। রেলপথ মন্ত্রণালয়, আমরা এই সরকার নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশ বান্ধব রেল সেবা সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কার্যকর কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আন্তনগর রেল সেবার সম্প্রসারণেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। 180 দিনের মধ্যে ইশতেহারে ঘোষিত আন্তনগর ট্রেন সেবা সম্প্রসারণ এবং কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণ, এটা দুটোরই অগ্রগতি অনেক বেশি হয়েছে। এর এই ধারাবাহিকতা ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রী কমিউটার নামে একটি নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। 180 দিনে ইনফ্যাক্ট বিভিন্ন মন্ত্রণালয় কি করছে সেটা একটা ইভ্যালুয়েশন চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টদের সমন্বয় একটা কমিটি আছে। আমি নিজে সেই কমিটির সদস্য হিসেবে আমি জানি এটা অত্যন্ত মেটিকুলাসলি যাচাই বাছাই হচ্ছে, এবং সেটা নিয়ে 180 দিনের পরে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে এসে হাজির হবেন। তিনি সেখানে কি করতে চেয়েছেন, কতটা পেরেছেন বা কতটা পারেননি, সেই সব কিছু নিয়েই জনগণের সামনে কথা বলবেন, ব্যাখ্যা দেবেন। এবং আমি এটুকু জানাতে চাই যে 180 দিনে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালোভাবে অর্জন করতে পেরেছি। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 1 বছরের আলোচনার পর এটা হলো, এটার মাধ্যমে যেটা হবে, বাংলাদেশের 8,428টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে 1054টি পণ্যের একই সুবিধা পেয়ে থাকবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়, আমরা এটা এনকারেজ করছি, আমরা জনগণের কাছে আহ্বানও জানাই। আসলে জনগণের সহযোগিতা ছাড়া শুধুমাত্র চাপ প্রয়োগ করে বা জরিমানা করে এটা কঠিন। সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা। সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে যতটা সম্ভব সাহায্য করার জন্য। স্বল্প মূল্যে জেপিডিসি থেকে পাটের তৈরি 9000 পিস গ্রসারি ব্যাগ টিসিবি ডিলারগণের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। জনগণের মানে প্লাস্টিক বা পলিথিনের চাইতে এটা বেশি সুবিধাজনক হয়, নট নেসেসারিলি, কিন্তু দীর্ঘ মেয়াদে এটার প্রতি মাথায় রেখে আমরা আশা করছি জনগণ এই ব্যাপারে সাহায্য করবেন। ইনফ্যাক্ট এটা সরকারকে না, এটা আসলে নিজকেই সাহায্য করা, কারণ পলিথিনের এবং প্লাস্টিকের ক্ষতির কথা এখন আমরা খুব ভালোভাবে জানি। আমি আগে একদিন জানিয়েছিলাম এই কাজের অগ্রগতি হচ্ছে। বিটিএমসির 25টি মিলের মধ্যে 16টি মিল পিপিপির আওতায়
পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি যেসব মিল কলকারখানা আছে সেগুলো সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে জনগণের অর্থের এক ধরনের অপচয় হয়েছে। মানে এটা হয়, ইনফ্যাক্ট আমি জন্মেছি বেড়ে উঠেছি এ ধরনের একটা ইন্ডাস্ট্রিতে, আমার বাবা কাজ করতেন সেখানে। তো আমি দেখেছি অনেক সময় কি পরিমাণ অপচয় হয়, কিন্তু সরকারকে ভর্তুকি দিয়ে চালিয়ে যেতে হয়। এই সরকারের সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো প্রফিটেবল হতে হবে, সেজন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বেস্ট অপশন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সিলেট সিটি কর্পোরেশন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনার অংশ হিসেবে সিলেট জেলার প্রথম বায়োড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এটা চালু হলে যুগান্তকারী পরিবর্তন আসবে। বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রেণুপোনা ছাড়া হচ্ছে। বিল নার্সারিতে 2.75 মেট্রিক টন রেণুপোনা অবমুক্ত করা হয়েছে। মুক্ত জলাশয়ে মাছের সংখ্যা বৃদ্ধিতে এটা কাজ করবে। এর বাইরে মৎস্য আইন বাস্তবায়ন, মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন 1950-এর আওতায় মোট 31টি মোবাইল কোর্ট পরিচালনা এবং 175টি অভিযান পরিচালনা করা হয়েছে। আপনারা বিস্তারিত আসলে পেয়ে যাবেন, আমি সেটা খুব বেশি কন্টিনিউ করছি না, কারণ এই কপিটা আপনারা পেয়ে যান। আমরা আশা করি এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জনগণের সামনে তুলে ধরবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক সুরক্ষা খাতে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি অব্যাহত রয়েছে। পরীক্ষামূলক পাইলটিং কার্যক্রমে গত 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছিল। জুন 2026-এর মধ্যে 70,861টি ফ্যামিলি কার্ড প্রদান সফলভাবে শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগামী 16ই আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 2026-27 অর্থ বছরে পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ সম্পন্ন করে 10 অক্টোবর থেকে ধারাবাহিকভাবে সারা দেশে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। মানে আমাদের আগামী ব্রিফিংয়ের আগেই এটা হয়ে যাবে। 16 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায় উদ্বোধন করছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আপনারা জানেন একটা বিমানে একটা সংকট হয়েছিল। এই মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে যাত্রীদের প্রতি আগেই তাদের দুঃখ প্রকাশ করা হয়েছে। আসলে যেটা সমস্যা হয়েছিল, যে যন্ত্রাংশটা পাওয়ার কথা ছিল সেটা ইউরোপিয়ান পার্টনার এটিটেকের কাছে সেটার প্রয়োজনীয় যন্ত্রাংশ ছিল না, সেজন্যই বাংলাদেশ থেকে এই যন্ত্রাংশ নিয়ে যেতে হয়েছে। এই কারণে এই সংকটটা, এবং ইমিগ্রেশনের কারণে যাত্রীরা এয়ারপোর্টের বাইরে যেতে পারেনি, তাদের অত্যন্ত কষ্ট হয়েছে। সেটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। সেটা নিশ্চয়ই আমরা খেয়াল করি, এবং আমরা ভবিষ্যতে এই ধরনের সমস্যা যেন না হয় সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন দেশের বিভিন্ন স্থানে স্থাপিত 22টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের মাধ্যমে 82,376 জন রোগীকে পেট সিটি, থাইরয়েড স্ক্যান, রেডিওথেরাপি, বিএমডি, আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন ধরনের পরমাণু প্রযুক্তিভিত্তিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমদানিকৃত খাদ্যদ্রব্যেরও তেজস্ক্রিয়তা পরীক্ষা করা হয়। এর মধ্যে 2041টা এরকম সেবা প্রদান করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন সকল মহানগরীর মাঠ সংরক্ষণ, ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্ত করার লক্ষ্যে 13টি সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সাথে 3 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এর সভাপতিত্ব একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করবেন, আমাদের সরকার, এই সরকার শিশু কিশোরদের খেলার প্রতি, মানে খেলা শুধু খেলবে না, তারা, আমরা যেটা চাই যে খেলার মাধ্যমে তাদের পেশা তৈরি হবে, তারা খেলাকে পেশা হিসাবে নেবেন। কিন্তু তার আগে যেটা জরুরি, প্রত্যেকটা এলাকায় শিশুরা যেন খেলার মতো যথেষ্ট মাঠ পায়। এত মাঠ ছিল, দখল হয়েছে, কোনো কোনো জায়গায় মাঠের কোনো স্কোপই নাই, সেসব জায়গায় নতুন মাঠ তৈরি করা হবে, এই ধরনের চেষ্টা ওই সরকারের পক্ষ থেকে আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে শুনেছি এই মাঠের ব্যাপারে তিনি খুবই সিরিয়াস। কারণ আমরা শিশুদেরকে যদি যত বেশি সম্ভব সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলার মতো ইনভলভ করতে না পারি, তাদের ডিভাইস নির্ভরশীলতা বাড়তে থাকে, এবং সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সরকারের।
পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে 340 অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বিগত 8 আগস্ট দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে সকল প্রতিষ্ঠান একসাথে কাজ করেছে। পরিকল্পনা মন্ত্রণালয় 2026-27 অর্থ বছরে এডিপিভুক্ত মোট 1172টি প্রকল্পের অনুকূলে নিজস্ব অর্থায়ন সহ মোট বরাদ্দ রয়েছে 3,08,925 কোটি টাকা। চলতি বছরের অর্থ বছরের 9 আগস্ট 2026 পর্যন্ত নিজস্ব অর্থায়ন সহ 57টি মন্ত্রণালয় বিভাগের এডিপিভুক্ত প্রকল্পের বিপরীতে ব্যয় হয়েছে মোট 146 কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.05%। অর্থ বছর মাত্র শুরু হলো, এটা কন্টিনিউ সময়ের সাথে নিশ্চয়ই বুঝবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো পুলিশ, কোস্টগার্ড, র্যাব, যেমন আমরা একটা যদি করি, গত 2 আগস্ট হতে 8 আগস্ট 2026 পর্যন্ত অভিযান পরিচালনা করে পুলিশ 27টি আগ্নেয়াস্ত্র, 157 রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। এ সময় 35টি মামলা দায়ের 158 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 11,56,901 পিস ইয়াবা এই এক সপ্তাহের মধ্যে, 1 কেজি 403 গ্রাম হেরোইন, 24,805 বোতল ফেন্সিডিল, 730 বোতল ও 41 লিটার দেশি মদ, বিদেশি মদ, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানই তার জায়গা থেকে এরকম করছে। র্যাব এই সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে 12টা অস্ত্র, 277 গ্রাম হেরোইন, 1582 বোতল ফেন্সিডিল, বিজিবি একইভাবে এই ধরনের অভিযান পরিচালনা করছে এবং তারা সমাজে মাদক এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উচ্চ রেজলিউশনের জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও আধুনিক জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল কাজ করতে শুরু করেছে। বিএনসিসি যুগোপযোগী প্যারামিলিটারি ফোর্স গঠনের নিমিত্তে বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের অংশ হিসেবে রমনা রেজিমেন্টের অধীনে এবং বিভিন্ন জায়গায় তাদের ফায়ারিং রেঞ্জে তাদের প্র্যাকটিস চলছে। আর একটা হচ্ছে সর্বশেষ, আপনারা জানেন 6 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। এবার আপনাদের প্রশ্ন। জি, এই হাতটা প্রথম উঠেছে। কিছু কিছু জিনিস আগে যেটা ছিল, একটা কথা মনে রাখতে হবে, একটা জাদুঘরে কী কী এক্সিবিটেড হবে, এটা কিন্তু আপনি যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটা বিতর্ক হবে। ইটস এ মাস্ট, কারণ আমরা প্রত্যেকে তার দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার কি করেছে তার এই 17 বছরে। যেমন সীমান্ত হত্যার কথা বলি, যদি আমরা এভাবে, সীমান্ত হত্যা কি এক্সক্লুসিভলি ওই সরকারের সময়ের ঘটনা? 2 দিন আগেও কিন্তু একটা সীমান্ত হত্যা হয়েছে। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের প্রতি। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন এবং তাকে আমরা, এটা নিচতলাটা আছে সেটায় সাজানো যে কীভাবে একটা মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তিনি দেশে দেশে কী কী করেছেন। এবং আমরা এখানে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পোর্ট্রেয়াল। আর ওপরের তলায় যেটা আমরা সবাই জানি, আপনারা যারা গেছেন তারা জানেন যে এখানে তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো, সেই বিবেচনা কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন এখানে হয়েছে। জি, আমি আসছি। জি 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 যথেষ্ট। জি
আচ্ছা, অনেকগুলো প্রশ্ন। প্রথম হচ্ছে 180 দিন নিয়ে। 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন এরকম একটা সম্ভাবনা আছে এবং সেটা বেশিই আছে, সম্ভবত সেটা করতে যাচ্ছেন। এখনো চূড়ান্ত হয়নি সব কিছু। দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রিসভার রদবদল 180 দিনের পর হবে, এটা আসলে টু সাম এক্সটেন্ট মিডিয়াতে প্রচুর এসছে, সরকারের দিক থেকে এই ধরনের কোনো কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি। কিন্তু আমি আগে জেনারেলি একটা কথা বলেছি, এটা 180 দিন না এটা 365 দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা আমি আগেও একদিন বলছি, প্রয়োজনে রিডিস্ট্রিবিউশন হতে পারে। কেউ কেউ এই আলাপ করছেন, বাইরে দেখছি আমি যে কারো কারো কাছে অনেক বেশি মিনিস্ট্রি যদি থেকে থাকে সেখানে কোনো রকম কোনো পরিবর্তন হতে পারে, এগুলো সব অপশান আছে। আমি বলছি না যে এগুলো ওই 180 দিনের পরই হুট করে এটা অনেক কিছু হয়ে যাবে। আমরা সোফার এটুকু বলেই শেষ করতে চাই যে এই ইভ্যালুয়েশন কন্টিনিউয়াসলি চলবে। এটা 180 দিন না, এটা দ্বিতীয় তৃতীয় বছর বা যে কোনো সময় একটা গণতান্ত্রিক সরকার চাইবে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে। কোথাও যদি কেউ কোনো ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। গতকাল ভারতের হাই কমিশনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে কি হয়েছে আসলে আমি ভেবেছি এই প্রশ্নটা আজকে অন্তত আমি মাফ পেয়ে যাব, কারণ হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নিজে ব্রিফ করেছেন। ওখানে আসলে কি হয়েছে এটা তো আমি যেহেতু ছিলাম না, আমি জানি না, কিন্তু একটা ব্যাপার আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং থেকে সম্ভবত বুঝতে পারি যে বাংলাদেশ খুবই স্ট্রংলি এই ব্যাপারটাকে উপস্থাপন করেছে। এটা শুধুমাত্র এখানে না, বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে ওই ঘটনার পর, তাতে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে বাংলাদেশ জানিয়েছে যে এই ব্যাপারে আমরা টাফ আছি। যদিও পরবর্তীতে ভারতে যিনি ব্রিফ করেন তিনি এটাকে তাদের সাথে সম্পর্ক নেই বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই ঘটনা ঘটতে পারার পেছনে তাদের কোনো না কোনো ফর্ম এন্ডোর্সমেন্ট আছে। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন এবং আমিও ব্যক্তিগতভাবে এটাকে রিইটারেট করতে চাই, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে রিয়াল অ্যালাইনমেন্টের আলাপ আমরা করছি সেটার অনুকূল পরিবেশ ভারতের দিক থেকে আসলে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে দীর্ঘকাল যে সমস্যাটা হয়েছে সেটা জনগণের পারসেপশন আছে এবং আমাদের কাছেও কম বেশি তথ্য আছে। আমরা দেখতে পেয়েছি নানা সময়ে ওই সরকারটা এইভাবে অপ্রেসিভ হয়ে উঠতে পেরেছিল, তার ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল, তার সাথে ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। সুতরাং সেই জায়গা থেকে এবং সেই মানুষটাকে যখন তারা এইভাবে আবার খানিকটা এন্ডোর্স করছেন, মানে আবার একটু যোগ করি, তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না, তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা যেটা দেখতে পাইনি, আমরা যে ভিজিবল স্টেটমেন্টটা দেখেছি সেটাও অত্যন্ত মানে শক্ত ছিল। আমরা আমাদের এই ব্যাপারটা আমরা কতটা সিরিয়াসলি নেই, আমরা কতটা এই ব্যাপারটাকে এন্ডোর্স করি না, সেটা ওখানে ছিল। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন যে কথাটা আমরা সব সময় বলি যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়, এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান
আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। সো ওইটুকু এনশিওর হলে আমাদের করতেই হবে। আসছি, উনি করছেন। জি, স্বাধীনতার আগে এবং এ পর্যন্ত ইন্ডিয়াতে যেসব গভর্নমেন্ট আসছে বাংলাদেশের কত এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ার তো আগামীতে চেঞ্জ হবে কিনা আই ডোন্ট নো। এখন এভাবে যে চলছে সেক্ষেত্রে এই চেঞ্জের ব্যাপারে আমাদের সরকার কি পরিকল্পনা আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে বোয়িং যে দীর্ঘ সময় যাবত ওখানে লক ছিল, এখন বোয়িং এর রিজিওনাল ম্যানেজার এবং ওদের অফিস হচ্ছে ঠিক আছে, তো তারা থাকা সত্ত্বেও তাদের বোয়িং এই ধরনের একটা অ্যাটিটিউড পুরো বাংলাদেশের সাথে, তো গভর্নমেন্টের জন্য কি ব্যবস্থা? আচ্ছা, আমি প্রথম যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত আমাদের প্রতি কী আচরণ করবে আমি বিশ্বাস করি তারা বুঝবেন। কারণ বাংলাদেশে একটা জনগণের নির্বাচিত সরকার দায়িত্বে এসছে, ব্রুট মেজরিটি নিয়ে এসছে। জনগণের কোনো সরকার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না, ফুল স্টপ। এর মধ্যে কোনো এদিক সেদিক হবে না, হওয়ার সুযোগ নেই আসলে। এটা এরকম একটা প্রতিনিধিত্বশীল সরকারকে করতেই হবে। সুতরাং আমি মনে করি ভারত না, শুধু ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন। কারণ অন্তত তাদের পরদিন যে স্টেটমেন্টটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, এটাও খানিকটা এন্ডোর্সমেন্ট তো আছেই যে তার বক্তব্যের সাথে তারা একমত নন নির্বাচিত সরকারের প্রতি যা যা বলা হয়েছে। বা পরবর্তীতেও আমি আশা করি জনাব ত্রিবেদী ভারতে গেছেন, তিনি নিশ্চয়ই তার সেই জায়গায় যেখানে রিপোর্ট করার কথা জানাবেন যে বাংলাদেশের অ্যাটিটিউড কী। এবং এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপেবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। আর বিমানের ব্যাপারে যেটা হয়েছে, বিমানের আসলে একটা চুক্তি আছে যে কোম্পানিটার সাথে, এটা আপনি অফিস যেখানে থাকুক না কেন, ইনফ্যাক্ট এখানে কতগুলো লিগাল ইস্যুস আছে, তাদের কাছে সেই স্পেয়ারটা ছিল না, সেই কারণে এই কষ্টটা হয়েছে। আবারও বলছি, আমি আপনার সাথে একমত যে এটা প্রতিটা ঘটনা ঘটা মানে হচ্ছে এই যে ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি যে উনি একটু প্রশ্ন এগুলো গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জবাব দিয়ে দিয়েছেন। আমি ভাবলাম আমি সেফ আছি, আজকে আমার আর এই ঝামেলায় ঢুকতে হবে না। আচ্ছা, একটু বলি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, মানে যে ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়াও একটা দাওয়াত আছে, তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনও সিদ্ধান্ত হয়নি সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি, সেটা আপনারা বুঝে নিলেই হবে। মাননীয় উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। 6 মাস সরকারের 6 মাস পার হতে যাচ্ছে, হয়তো 17 তারিখ সেটাই হবে। আপনার মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। আমার প্রশ্ন, গতদিনে আপনি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করলে ব্যবস্থা নেওয়া। তো আপনার এই বক্তব্যের পরে কিছু মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, সেই বিষয়ে আপনারা খতিয়ে দেখবেন কিনা, যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ ওনার বক্তব্য প্রচার করা বা কোর্টের আদেশে। আরেকটা প্রশ্ন হলো, সরকারের 6 মাস হয়েছে, এই মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রণালয়ে অনেক বেশি অগ্রসর হয়েছে বলে আমি মনে করি, আমার বক্তব্য। তো আপনার মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থা আছে, যেমন পিআইবি, বাসস, বিটিবি, তারপরে প্রেস কাউন্সিল, তারপর তথ্য কমিশন, এরকম তথ্য মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে।
এখনো সরকারের 6 মাসের পরেও শুধুমাত্র তথ্য অধিদপ্তরে মানে একটা সুন্দর কমিটি ছাড়া মানে মনে হচ্ছে যে জাতীয় সরকার ক্ষমতায়, কারণ এখনো জাতীয় নেতৃবৃন্দ ওইখানে রয়ে গেছে। এই যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, আপনারা কি সেটা মনে করেন না? না জাতীয় সরকার হিসাবে যে জাতীয় সরকার, যে বিএনপি এখানে কিছু না। আজকে তথ্য কমিশনে, তারপর আপনার প্রেস কাউন্সিলে, পিআইবিতে, বিটিভিতে, বাসসে কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, এমনকি মিডিয়াতে পরিবর্তন নাই, যার কারণে এর খেসারত হয়তো 6 মাস পরে আপনারা দিতে যাবেন। সেই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের পদক্ষেপ কি হবে সেটা সুনির্দিষ্টভাবে জানতে চাই। ধন্যবাদ। তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা ব্যাপার একটু মাথায় রাখা আমাদের দরকার আছে। একটা দেশে সরকারে বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম মানুষ কাজ করেন, বিভিন্ন চিন্তার মতাদর্শের মানুষ কাজ করেন, এবং তার যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তিনি কাজ করতে পারবেন, এটা মোটামুটি একটা বেসিক জায়গা। আমরা আসলে এবার এইভাবে কথা কেন বলছি, এই আলাপগুলো কিন্তু বাংলাদেশে একসময় ছিল না। কোনো মানুষ এই দল সমর্থন করেন, কোনো মানুষ ওই দল সমর্থন করেন, কিন্তু তিনি বিভিন্ন সরকারি দায়িত্বে থাকেন। আমরা এই আলাপটা করছি কারণ আসলে এই গত 15 বছরে যা ঘটেছে সেই কারণে, এটাই হলো মূল ইস্যু। একটা নীতিগত অবস্থান সরকারের আছে, শুধু এই মন্ত্রণালয় না, বিভিন্ন মন্ত্রণালয়েই, যে খুব তাড়াহুড়ো না করা। যেই মানুষগুলো খুবই ব্র্যান্ডেড ছিলেন এবং প্রকাশ্যে ওই সরকারের সাথে অ্যালাইড ছিলেন, সেই মানুষগুলোর ব্যাপারে আপনি যদি খেয়াল করেন দেখবেন ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা আপনি বলতে পারেন খুব ড্রাস্টিক, খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ একসাথে। যখন ভিজিবল কখন হয়, যখন অনেক পদক্ষেপ একসাথে নেওয়া হয়। একটা উদাহরণ দিই, আপনি যখন দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে এখানে অনেকজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা এখানে খুব দ্রুত অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, সেগুলো চোখে পড়ে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতেও ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, আমি জেনে বলছি পরিবর্তন হচ্ছে। মন্ত্রণালয় খুব তাড়াহুড়ো করা চেতে, মানে 180 দিনে আমরা কি পরিবর্তন করেছি আসলে সেটাই শোনা। 180 দিনের আমরা সরকার থেকে হিসাব করা হচ্ছে কি কি কাজ করছে, মানে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটাও আপনার সাথে একমত, আমরা যদি আমাদের সাথে চিন্তার অ্যালাইন মানুষ না পাই, সেই কাজ ভবিষ্যতে ঠিকমতো হবে না। এটা চলবে, এটা চলছে, এটা চলবে। কিন্তু আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করব, আপনারাও আপনাদের মিডিয়ার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত যে 180 দিনে সরকারের কি করার কথা ছিল, কতটুকু পারা হয়। জি, 180 দিন হয়তো যাদের দেখতেছেন শেখ হাসিনা দোষর, যারা শেখ হাসিনাকে ফেসিস্ট বানাতে যারা সহায়তা করছে, সেই লোকগুলা কিন্তু এইসব প্রতিষ্ঠানে এখনো দাবলিয়ে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি, আমি সতর্কবার্তা গ্রহণ করছি, নিশ্চয়ই আমরা কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আছে, আমি এটা করে ফেলি। জি জি, মাননীয় উপদেষ্টা, আমি একটু একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারের কাছে আপিল করেছেন যে তাকে যদি মানে নিরাপত্তা দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশে এসে তার বিরুদ্ধে উত্থাপিত মামলা ফেস করতে